শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এমনই নিত্য নতুন সত্যবতী ঘটনা আপনি শুনতে পান। আর আপনার জীবনেও যদি এমন কোনো সত্যবতী ঘটনা ঘটে থাকে তবে স্ক্রিনে থাকা জিমেলে লিখে পাঠান। তবে আর দেরি না করে শুরু করছি আজকের সত্যবতী ঘটনা। আজকের ঘটনাটি আমাকে বীরভূমের এক বাসিন্দা লিখে পাঠিয়েছেন। ঘটনাটি শুরু হয় আমি যখন 2004 সালে মাধ্যমিক দিই। তখন পড়ার চাপ এতটাই ছিল যে সময় কিভাবে অতিক্রম হচ্ছে তা খেয়ালই ছিল। মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে সরস্বতী পুজো ছিল, তাই আমার কাকা আমাকে একটি সাদা সরস্বতী মূর্তি দিয়েছিল, যেটি আমায় পুজো করতে দিয়েছিল। তিনি বলেছিলেন যে সামনে তোর মাধ্যমিক পরীক্ষা, মাকে ভালো করে ডাক, ভালো করে রেজাল্ট করতে হবে তো নাকি। আমি বরাবরই পড়াশোনায় বিশেষ কিছু ভালো ছিলাম না, মোটামুটি পাস নাম্বার তুলে সেই ক্লাস থেকে উত্তীর্ণ হতাম। একদিন দুপুরবেলা স্নান করে সেই মূর্তিটিকে ফুল, চন্দন, ধূপ এইসব দেখিয়ে পুজো সেরে যখন উঠছি, তখন সামনের নারকেল গাছে 3টি কাক কা কা করে বিকট সুরে আর্তনাদ করতে লাগলো। কি কণ্ঠ তাদের, কান যেন আমার বেরিয়ে আসছে। সেই কাকগুলিকে দেখতে ছিল একদম কালো কুচকুচে। যাই হোক, প্রথমে আমি এই বিষয়টি অতটা লক্ষ্য করিনি। রাত হলে আমি রাত্রেবেলাতে রাত জেগে পড়াশোনা করতাম, কারণ মাথায় যে পরীক্ষার চাপ, জানি না কি হবে সামনের পরীক্ষায়। আবার রাত্রেবেলা 2:30 নাগাদ হঠাৎ দেখি কাকেদের আওয়াজ, ঠিক সেই রকম ধারাই আওয়াজ যেটি দুপুরবেলা শুনেছিলাম। আমি হেই হুই করে তাড়াতেও সেই কাকগুলি তাদের স্থানচ্যুত হচ্ছিল না, এক সুরে ডেকেই চলেছিল। তাদের কণ্ঠে কান পাতা দায় হচ্ছিল। আমি জানলা খুলে তাদেরকে তাড়াতেই গেলাম, কিন্তু অবাক করা বিষয়, সেই আলো আঁধারির মধ্যে তাদের চোখগুলি লাল কয়লার মতো গনগনে আগুনের মতো জ্বলছে। আমি তাতে অতটা চোখ কান দিলাম না, আবার বসে পড়লাম নিজের পড়ায়। সকাল হলো, ঠাকুর ঘরে দেখি ধূপ, চন্দন এইসবের গন্ধ। আমি ভাবলাম মা হয়তো ধূপ দিয়েছেন। খাবার দাবার খেয়ে যথারীতি আবার পড়তে বসলাম। পড়ে টড়ে উঠে দুপুরে চান করলাম, স্নান করে মায়ের আবার ফুল চন্দন দিলাম। ভালোভাবে দেবীকে ডাকছি, মা এবারটা উদ্ধার করে দিস। মায়ের পায়ে সিঁদুর দিলাম, কারণ ঠাকুরের মূর্তিতে মাথায় কোনোদিন সিঁদুর অব্রাহ্মণকে দিতে নেই। পুজো টুজো করে আপাতত সেই দিনটা কোনো কিছুই বিশেষ দেখতে পেলাম না। রাত হলো, ভাত টাত খেয়ে সবাই ঘুমোতে গেছে। এই সময়টা খুবই নিরিবিলি, তাই পড়াশোনার উত্তম সময়। হঠাৎ পড়ছি এমনই সময় ঠাকুর ঘর থেকে ঠক 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 আর
কি সবে যেন আওয়াজ ভেসে আসছিল। ঠাকুর ঘরের দরজাটা খুলতেই দেখি সেখানে অবিশ্বাস্যকরভাবে ধোঁয়া উঠছে। ধোঁয়ায় সারা ঘর মোমো করছে। কিন্তু মেঝেতে একই দৃশ্য। মেঝেতে দেখি চারিদিকে ছাই। জানি না মা কিছু কি ধুনো ফুনো দিয়েছিল, জানি না বাপু। দরজাটা বন্ধ করে আবার পড়তে চলে গেলাম। পড়ে টুড়ে উঠে মাকে সকালবেলা জিজ্ঞাসা করি, ও মা, তুমি রাত্রেবেলা ঠাকুর ঘরে আবার ধুনো দিতে গেলে কেন? মা আমায় বলল, কই না তো, রাত্রেবেলা আবার কেউ ধুনো দেয় নাকি রে ঠাকুর ঘরে? হুর পাগল, দেখ গা, ঠাকুর ঘর একদম পরিষ্কার, কোনো ছাই নেই, কোনো ধুনোরও গন্ধ নেই। একবার দেখ গা খুলে। আমি দেখে অবাক হয়ে গেলাম। তার কারণ সেখানে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। রাত্রেবেলা যেখানে ধোঁয়ায় সারা ঘর ভর্তি হয়েছিল এবং মেঝেতে চারিদিকে ছাই ছিটানো পড়েছিল, সেখানে কোনো কিচ্ছু নেই কি করে সম্ভব? নিত্য দিনের কাজকর্মের মতো এই দিনকেও আমি কাজকর্ম সেরে আবার পড়তে যাই। দুপুরবেলা দেখি সেই একই কাকের ডাক। তারস্বরে কাকের চিৎকারে প্রতিবেশীরাও অতিব্যস্ত হয়ে উঠেছিল। কিন্তু অবাক করা বিষয়, এই কাকগুলিকে দেখে আমার কাকা একদম চুপচাপ ছিল। সে তাদেরকে কোনো হ্যাইও করতো না, হুইও করতো না। আজব বিষয়, কাকার কি কানে লাগে না নাকি? এত জোরে চেঁচাচ্ছে কাকগুলো। উফ, এখানে বাস করাও দায় হয়ে উঠেছে। সেদিন দুপুরে কি মন হলো, একটি ভাত ঘুম দিতে গেলাম। শীতের দুপুর, ভাত ঘুম দিতে খুব ভালো লাগে। তাতে আবার মাথায় চাপ। এই চাপ মুক্তি হওয়ার একটাই উপায়, ভাত ঘুম, তাও শীতের দুপুরে। ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ বাদ স্বপ্নে দেখি অর্ধ উলঙ্গ একটি বিধবা নারী, তার সামনের দুটি দাঁত বেরিয়ে আসছে, মুখটি বিকৃত, ঠিক যেন ডাইনি বুড়ির মতো। কপালে আবার কিছু একটা সাদা রঙের টিপও আছে। চুলগুলো এলোমেলো, কোনো রকমের সেই নোংরা সাদা কাপড় দিয়ে তার শরীর ঢাকা। তার চারিদিকে ধোঁয়া উঠছে, হাতে কুলো ও ঝাঁটা। সে ওই ঝাঁটা দিয়ে কুলোর মধ্যে ছাইগুলোকে জড়ো করে তুলছে এবং বলছে, মার মার, সব মরবি, সব মরবি। দিয়ে অট্ট হাসি হাসছে। সে কি বিকট হাসি তার, আমি মুখেও প্রকাশ করতে পারবো না আপনাদের। এই দেখে আমার ঘুমটা ভেঙে গেল। দেখি সন্ধে হয়ে গেছে। যথারীতি হাত পা মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করে পড়তে বসতে চলে গেলাম। মাঝখানে মা আমাকে একটু চাও দিয়ে যায়, যেটা খেয়ে একটু শান্তি পাই। রাত্রেবেলা খেয়ে দিয়ে যখন আবার পড়তে বসি, হঠাৎ দেখি বাড়ির পাঁদারটায় ধোঁয়াচ্ছন্ন হয়ে উঠেছে।
দূরে দেখা যায় একটি ঝুঁকে পড়া বৃদ্ধ মহিলা হাঁটছে, আর কাকগুলি জোরে জোরে চিৎকার করছে। এই দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। মনে পড়ে গেল সেই স্বপ্নে দেখা বয়স্ক বুড়ির কথা। শীতকাল, তাই নদীর ধারটায় একটু বেড়াতে এসেছিলাম। পাড়ার মধ্যে দেখলাম কয়েকটা ছেলে মিলে সরস্বতী ঠাকুরও এনেছে। কালকেই সরস্বতী পুজো, আমাদের ঠাকুরটাও পুজো করতে আসবে, তাই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে এসেছি। কিন্তু অবাক করা বিষয়, আজকে দুপুরে যখন স্নান করে দেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পরিয়ে আসছি, দেবী মূর্তিটি ভেতর থেকে খোকলা, কারণ সেটি মাটির ঝাঁস দিয়ে তৈরি, যার দরুন ভেতরে কিছু একটা ঢুকেছে হয়তো, যেটা নড়াতেই খটখট করছে। সেটি এমনভাবে আটকে আছে ভেতরে যে সেই ছোট্ট ফুটোটার দ্বারা বের করা যাচ্ছে না। যাই হোক, আমি আর চেষ্টাও করিনি, তার কারণ পাছে যদি দেবী মূর্তির কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়। মূর্তি রেখে আমি বেরিয়ে এসেছি এই নদীর তীরে। নদীর ধারে বসে হাওয়া খাচ্ছি, শীতল হাওয়া। শীতকাল, মৃদুমন্দ রোদ গায়ে লাগছে। হঠাৎ পাখির কিচিরমিচিরে আমার ধ্যানভঙ্গ হলো। দূরে দেখছি একটি লোক সাদা রঙের ফতুয়া ও ধুতি পরে আমার কাছে আসছে। কি হে ছোড়া, কি দেখছো? খুব ভালোই লাগছে না? শীতের দুপুর, রোদ, এই পাখির কিচিরমিচির আর এই নদীর তীর, সব মিলিয়ে খুব সুন্দর, বলো? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, হ্যাঁ, আপনি কে? আমি আমি তোমাদের পাশের গ্রামই মোড়ল পাড়ায় এসেছি, কিছুদিনই হয়েছে। এখানে আমাদের এক আত্মীয় আছে, বুঝলে হে ছোড়া। কি মন হলো এদিকটা একটু বেড়াতে চলে এলাম। আমি আর কিছু না বলে নিজের মধ্যেই ব্যস্ত ছিলাম। জানি না এইভাবে এই যে অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটে চলেছে, এর থেকে কোনো নিস্তার পাওয়া যাবে কিনা। হঠাৎ পাশে ব্যক্তিটি বলে উঠল, আরে চিন্তা করো না, চিন্তা করো না, সবই তার ইচ্ছা। তার ইচ্ছার বাইরে কেউ এক চুলও এদিক ওদিক করতে পারে না। হঠাৎ তার পায়জামার ভেতর থেকে গলায় পড়া এক ধরনের সাদা রঙের পুঁতির মালা চকচক করছে। সেটি দেখতে খুবই সুন্দর, সাদা রঙের, তাই মনোমুগ্ধকর। পুঁতিটি আর পার দেখা যায়। তিনি বললেন, কি রাত্রেবেলা ধোঁয়া উঠছে তো, আর ছাই কুড়ছে তো ঝাঁটা দিয়ে, আর কাকগুলো তারাও ঠিক ঠিক সময় মতো আসছে তো? আমি অবাক হয়ে গেলাম। আপনি আপনি কি করে জানলেন? ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলতে হবে না, চলো
তোমার উপরে ক্রিয়া করেছে, বুঝলে? নামটা আমি বলবো না, কারণ তিনি মানা করছেন। আরে বাপু, কে মানা করছে একটু বলবে? আপনি কি পাগল নাকি বলুন তো মশাই, হঠাৎ করে এসে এইসব কথা? আর আমি যদি পাগল হই, তাহলে তুমি যেটা ভাবছিলে তার উত্তর আমি কি করে দিচ্ছি? আমি একটু অবাক হয়ে যাই। এইসব কথোপকথন ছেড়ে আমি তাকে সব কথা খুলেই বললাম। তখন তিনি আমার সাথে আমার বাড়ি গেলেন এবং সবারই প্রথমে সেই গৃহ বন্ধন করলেন। এরপরে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া আচার করা হয় আমার বাড়িতে। তিনি যখন আমার মা ও বাবার সাথে কথাবার্তা বলেন, তখন তাদেরকে আড়ালে নিয়ে গিয়ে অনেক কিছু বলেন। সেগুলি হলো, শুনুন, আপনার ভাই আপনার ছেলের হাতে একটি দেবী মূর্তি দিয়েছিল, সেটি হচ্ছে সরস্বতীর, কিন্তু সে এটা কৌশিকী অমাবস্যার দিনে তার মধ্যে ক্রিয়া করে তার পরের দিন সকালে এর হাতে দেন। এই দেবী মূর্তির ভেতর যেটা আছে সেটা হচ্ছে মা ধূমাবতীর একটি মূর্তি, যেটা তান্ত্রিক আচারে তিনি পূজা করে এখানে পাঠিয়েছেন আপনার সংসারে ও এই ছেলের জীবনে ধ্বংস করার চেষ্টায়। আপনারা সকলেই রাত্রে ধোঁয়ার আস্তরণ দেখতে পাচ্ছেন, কি ঠিক তাই তো? আর কাকেদের আওয়াজ ও তার সাথে মরা পোড়ার মতো গন্ধ। আমরা সবাই চুপচাপ হয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম, কারণ আমাদের মধ্যে কেউই এই কথা কাউকে খুলে বলেনি। সে বলল, যাই হোক, আর দেরি না করে এই বিষয়টিকে ঠিক করা প্রয়োজন। দাদা, আপনি আমার সঙ্গে চলুন। ওই গ্রামে একটি আত্মীয় আছে, তার বাড়িতেই আমি উঠেছি। সেখানেই আমার ঝোলাটা রাখা আছে, তার মধ্যে বিভিন্ন ক্রিয়ার বস্তু আছে, যেগুলির দ্বারা আপনারা এইটা থেকে মুক্ত হবেন। তাই চলুন, সন্ধে হওয়ার আগেই আমাদেরকে ওইসব ব্যবস্থা করে আনতে হবে। সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে যজ্ঞ করার প্রস্তুতি নেওয়া হলো। কাকার সাথে সেই তান্ত্রিক গোছের ব্যক্তির দেখা হয় এবং তারা একে অপরকে আড়াআড়ি দৃষ্টিতে দেখে, তা সত্ত্বেও একে অপরে চুপ থাকে। আমার বাবা তার ভাইয়ের সাথে খুবই ঝগড়া লেগে যায়, কিন্তু বাবাকে বুঝিয়ে থামানো হয়, কারণ এই সময়টি ঝগড়া করার নয়, এই সময়টি ক্রিয়াতে সহযোগ করার। আর ক্রিয়াটি যদি ভুল হয় কিংবা কোনো আচার এদিক ওদিক হয়, শুরু হবে এই বাড়ির ধ্বংস এবং এতে মারা যাবে যে ক্রিয়াটি করেছে এবং যারা করিয়েছে সকলে। নিয়ে আসা হলো দেবী মূর্তি। দেবী মূর্তি ভেঙে ভেতর থেকে একটি সাদা ময়লা কাপড় পরিধানকারী কুৎসিত কোষ্ঠী পাথরে তৈরি একটি মূর্তি, ঠিক যেমন আমি স্বপ্নে দেখেছিলাম। দেবী মূর্তির এক হাতে ঝাঁটা আর এক হাতে কুলো, তার সাথে দেবী অভয়ে বরদান দিচ্ছেন। দেবীর বাহন হচ্ছে কাক, তাই এত আমি কাক দেখতে পেতাম। যজ্ঞে বসার আগে ব্যক্তিটি
নিজের গা হাত ধুইয়ে চান করে নিলেন, কিন্তু অবাক করা বিষয়, তার গায়ে প্রত্যেকটা বস্ত্র জলে ভিজিয়ে নিলেন। তিনি আমাকে বলেছিলেন, এ দেবী সংসারের দেবী নয়, তাই এনার সাধারণত কোনো গৃহস্থে পূজা আর্চা করা যায় না। যদিও এখানে আমি সহস্র নাম পাঠ করব, তার কারণ দেবীকে শান্ত করার একটাই উপায় আমার কাছে আছে, সেটি হলো দেবীর সহস্র নাম পাঠ। এর দ্বারা রুষ্ট দেবীকে তুষ্ট করা যেতে পারে। এই সহস্র নাম পাঠ চলাকালীন বিভিন্ন প্রেতাত্মাদেরও আগমন ঘটে আমাদের বাড়িতে। বিভিন্ন শ্মশানের প্রাণী যারা আর বেঁচে নেই। জানি না কাকার মাথায় কি ভূত চেপেছিল যে তিনি আমাদের ওপরে এরকম ক্রিয়া করলেন। কাকা এই বিষয়ে বাবার সাথে কথা কাটাকাটিও করেন এবং তাদের মধ্যে একটি মন মোতাবেক ঝামেলাও হয়ে যায়। আপাতত এই ব্যক্তিটি আমার কাকাকে বাবাকে দুজনাকেই থামিয়ে রেখেছেন। জানি না এই ব্যক্তিটি কীরকম অলৌকিক ক্ষমতার অধিকারী। হোম চলাকালীন বিভিন্ন ধরনের উৎপাত উপদ্রব হয়েই থাকছে। চারিদিকে কাকের আওয়াজ কান পাতা দায় হয়ে উঠছে। হাওয়া বইছে মৃদুমন্দ, চারিদিকে বাতাসে ধোঁয়াচ্ছন্ন। দেবীর যখন সহস্রনাম পাঠ আর শেষ মুহূর্তে তখন কালো কুচকুচে পাঁঠা দুটিকে বলি দেওয়া হলো, সেই রক্তে স্নান করানো হলো দেবী মূর্তিকে। এই দেবী মূর্তিটি রাখা হয়েছিল একটি পান পাত্রের উপরে এবং দেবীকে সুরা, তেলে ভাজা এইসব রক্ত, এই সমস্ত জিনিস একটি নারকোলের মালায় দেয়া হয়, যেগুলিকে তান্ত্রিকের মতে মহাপাত্র বলা হয়। পরে আমি এটা জেনেছিলাম। হোমযজ্ঞ সম্পূর্ণ হয়, সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয় শ্মশানেতে। প্রত্যেকটা জিনিস বাড়িতে যতগুলি হোমের জন্য ব্যবহার করা জিনিসপত্র ছিল প্রত্যেকটা খুঁটিয়ে নিয়ে যাওয়া হলো শ্মশানেতে। সেইখানেই দেবী স্থাপনা করা হলো। সেই মূর্তি রেখে দেওয়া হলো একটি অশ্বত্থ গাছের গোড়ায়। আর পেছন ফিরে তাকালাম না কেউ, চলে এলাম বাড়ির দিকে। তারপর থেকে আজ পর্যন্ত কোনো উপদ্রব নেই। আজও আমার সেই রাতের কথা মনে পড়ে, যে রাতে সেই স্বপ্ন দেখেছিলাম এবং দেবীকে বিকৃত অবস্থায় দেখেছিলাম নিজের জানলার বাইরে। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঠিয়ে দেবেন নিজের বন্ধুদের কাছে, যাতে তারাও এমন ঘটনা শুনতে পান।